নমস্কার, স্বপ্ননীল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আজকের গল্প মধুপুরের হানাকুঠি, লেখক হিমানীশ গোস্বামী। এটি ঠিক গল্প নয়, একেবারে সত্যি কাহিনী, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করবে বলে মনে হয় না। এটা ঠিক, আমরা যারা একটু আধটু গল্প লিখে থাকি, অনেক সময়ে বানিয়ে বানিয়ে এমন সব কথা লিখি যার প্রায় সবটাই মিথ্যে। আজকের এই যে গল্পটি আমি শোনাবো, তার প্রায় সবটাই সত্যি। এবারে সতর্ক পাঠক প্রশ্ন করবেন, প্রথমেই আমি যে লিখেছি একেবারে সত্যি কাহিনী, সেটা তাহলে কেন বললাম? এর সহজ একটা কারণ হলো, এই কাহিনী সম্পূর্ণ সত্যি হলেও এই গল্পের চরিত্রের নাম এবং স্থান আর কাল বদলে দিয়েছি ইচ্ছে করেই। আগেই বলে রাখি, গল্পটি ভূতের। এক ধরনের ভূত দেখা যাচ্ছে যারা কেবল শিক্ষিত নয়, উচ্চ শিক্ষিত, কিন্তু অধিকাংশ ভূতই লেখাপড়ার ধার ধারে না। অনেক মানুষ ওঝা আর তান্ত্রিকের সাহায্যে এইসব ভূতকে অভিভূত করে তাদের দিয়ে অনেক লেখাপড়ার কাজ করিয়ে নিচ্ছে। কোনো কোনো ভূত অন্যের হয়ে গল্প কবিতাও লিখে দেয়, এও শুনেছি। তাছাড়া এই ভূতেরা বিশ্ববিদ্যালয় অঞ্চলে গিয়েও সামান্য 2-5 কেজি শুটকি মাছের জন্য ডক্টরাল থিসিস পর্যন্ত লিখে দিচ্ছে। সব শিক্ষিত ভূতই যে একই রকম হীন কাজ করে তা নয়। অনেক ভূত নীতি ন্যায় এসব মেনে চলে। এরা অমাবস্যা ছাড়া কোনো মানুষের ঘাড় মটকায় না। আর নিয়ম মানা ভূত আছে যারা শুধু অমাবস্যা নয়, অমাবস্যাটি শনিবারে পড়া চাই, নইলে তারা ঘাড় মটকাবে না কিছুতেই। তবে এরকম ভূতের সংখ্যা কম। যাই হোক, এত সব কথা বলে ফেললাম কেবল ঝোঁকের মাথায়। আসল কাহিনীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আজ আমি যে কাহিনী শোনাতে যাচ্ছি সেটি আজকালকার নয়, অনেক কাল আগে ঘটেছিল। ঠিক কতকাল আগে সেটা বলবো না, তবে এখন থেকে 20-30 বছর আগের কথা। তখন আমার খুব অসুখ হতো। মাসে একবার অন্তত জ্বরে আক্রান্ত হতাম। ওষুধ টষুধ খেয়ে কোনো মতে সেরে উঠতাম, কিন্তু বেশি দিনের জন্য নয়, ফের জ্বর আসত। আমাদের পারিবারিক ডাক্তার পূর্ণেন্দু চ্যাটার্জি বললেন, এটা শহুরে অ্যালার্জি হতে পারে। কোনো গ্রামে গিয়ে মাস দুয়েক থাকলে হয়তো এই বারে বারে অসুখে পড়া বন্ধ হতে পারে। তিনি বললেন, হরিহর, পারো তো গ্রামের কোথাও চলে যাও। কলকাতা থেকে সেই জায়গাটা যত দূরে হবে ততই ভালো। কাছাকাছি একটা নদী থাকলে সেখানে সকালে বিকালে বেড়াবে, যা ইচ্ছে করবে, যা ইচ্ছে খাবে, তবে খুব বেশি পরিমাণে কখনোই নয়। দুধ খাবে আর প্রচুর দই খাবে। দিনে রাতে 2-3 ঘন্টার বেশি পড়বে না, একেবারেই লিখবে না। তবে চিঠি লিখতে পারো পোস্ট কার্ডে। আর যদি গল্প লিখতেই হয় তাহলে দিনে 1 পাতার বেশি কখনো নয়। কোনো ওষুধ খাবে না, আস্তে আস্তে শরীরের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। অসুখের চেয়ে ওষুধই অনেক সময় মানুষের বেশি ক্ষতি করে। ডাক্তার তো বললেন কোন দূরের গ্রামে গিয়ে থাকতে, কিন্তু যাই কোথায়? সঙ্গেই বা কে যাবে? অনেক খোঁজাখুঁজির পর বাবার বন্ধু সুধাংশু কাকা বললেন, ওদের একটা বাড়ি আছে মধুপুরে। সেখানে বছরে 2-1 বার বেড়াতে যান, শীতকালটা বাদ দিয়ে, কেননা ওখানে শীতে ভয়ঙ্কর ঠান্ডা। তা তুমি যদি যেতে চাও তো কোনো আপত্তি নেই। ওখানে রামহরি থাকে, খুব বিশ্বাসী লোক। বললে রুটি তরকারি বানিয়ে দেবে। ডিম মাছ এসবও সে রান্না করতে পারে। ওখানকার দুধ খুব ভালো, হাওয়াও খুব ভালো। স্বাস্থ্য ভালো করার জন্য কত লোকই তো সেখানে যায়। আমি যাওয়ার আগে বুঝে নিলাম কিভাবে যেতে হয়। একদিন ভোরবেলায় মধুপুরে নিরাপদেই পৌঁছে গেলাম। আর হাসনুহানা কুঠিটিও খুঁজতে খুব অসুবিধে হলো না। বললাম বটে হাসনুহানা কুঠি, কিন্তু বাড়ির নামের প্রথম 3 অক্ষর কেউ বোধহয় দুষ্টুমি করে ভেঙে দিয়েছে। এখন কেবল লেখা আছে হানাকুঠি। নামটা দেখেই মনটা শিউরে উঠল। হানাকুঠি নামটা মনে খুব যে একটা আমোদের সঞ্চার করে তা নয়। তখনই মনে পড়ল সুধাংশু কাকা কি যেন বলতে গিয়ে বললেন না। যাই হোক, অনেক ডাকাডাকির পর রামহরি এসে গেটটা খুলে দিল। আমি একটি চিঠি নিয়ে গিয়েছিলাম সুধাংশু কাকার। সেটি না পড়েই সে আমাকে খুব খাতির করে একতলায় একটা ঘরে ঢুকিয়ে দিল। দেখলাম ঘরে রাশিকৃত ধুলো, টেবিলে আলমারিতে খাটে কোথায় নয়। রামহরি তাতে লজ্জিত হলো একটু। আগে জানলে সব ঠিক করে রাখত। এই কথাটা সে কতবার যে বলল তার ঠিক নেই। সে আমাকে বাইরের বারান্দায় একটা চেয়ারে বসতে দিয়ে কোথা থেকে 2জন লোককে এনে ঘর পরিষ্কার করাতে লাগলো। মেঝে ধুয়ে দিল পরিপাটি করে।
জানালার কাচ ঝকঝকে তকতকে করে দিল, আর বাথরুমটায় কয়েক বালতি জলও এনে দিল। এরই মধ্যে দেখলাম বড় বড় সাইজের 8টা লুচি, সঙ্গে আলু ভাজা আর পাটালি গুড় এনে সামনে রাখলো একজন ঘোমটা পরা মহিলা। বুঝলাম ও হলো গিয়ে রামহরির স্ত্রী। অত বড় লুচি একসঙ্গে অত আমি জীবনে খাইনি। গোটা চারেক খাওয়ার পর থালা সরিয়ে রাখলাম। আধ গ্লাস জল খেয়ে চায়ে চুমুক দিয়ে বুঝলাম চায়ের ব্যাপারে রামহরিদের রুচি আছে। চমৎকার চা। ঘরে ঢুকে সত্যি মোহিত হয়ে গেলাম। বিছানাটাও চমৎকার, পায়ের কাছে ভাঁজ করা কম্বল, সাদা ধপধপে বিছানার চাদর, বেড কভারটা ভাঁজ করে রাখা পাশেই। রামহরি ঠিক ভেবেছিল যে আমি যখন সারা রাত ধরে জেগে এসেছি তখন একটু গড়িয়ে নেব বিছানায়। দেখলাম ঘরের কোণে একটা বইয়ের বড় তাক, তাতে বাংলা ইংরেজি কত বই। আমিও কিছু বই এনেছিলাম, সেগুলো বের করে টেবিলে রাখলাম। সঙ্গে ছিল একটা পঞ্জিকাও। এটি আমার মায়ের কীর্তি। আমার মা আমাকে বলে দিয়েছিলেন প্রতিদিন পঞ্জিকা দেখে সেই মতো কাজ করতে। যেমন যেদিন উত্তরে যাত্রা নিষেধ সেদিন যেন কোনো মতেই উত্তর দিকে না যাই, যেদিন বেগুন খাওয়া নিষেধ সেদিন যেন আমি এক টুকরো বেগুনও না খাই। মা জানতেন আমি বেগুন পোড়া আর ভাজা খুব ভালোবাসি। তা সেই পঞ্জিকাটা তুলে টেবিলের ওপর রাখলাম, ওই পর্যন্তই। কে আর ওসব আজে বাজে সংস্কারের আজকাল বিশ্বাস করে। আমি ঘরের তাকের কাছে গিয়ে বইগুলি এক ঝলক মোটামুটি দেখে নিলাম। আমার পড়ার মতো অনেক বই আছে সেখানে। তাছাড়া আছে পুরনো দিনের বাঁধানো প্রবাসী, ভারতবর্ষ, শনিবারের চিঠি। একখণ্ড বাঁধানো শনিবারের চিঠি নিয়ে বিছানায় শুয়ে কয়েক পাতা উল্টাতেই ঘুম বেশ জোর চেপে এলো। শনিবারের চিঠির পাশে রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল সেই বেলা 1টায়। তাও ঘুম নিজে নিজে ভাঙেনি। রামহরি ঘরে এসে আমাকে তাড়াতাড়ি উঠতে বলেছিল চান করার জন্য, কারণ সে জানালো দুপুরের খাদ্য প্রস্তুত। গরম জল দেওয়া ছিল বাথরুমে। চান করে নিলাম তাড়াতাড়ি। খাওয়া দাওয়া ভালোই হলো। আলু কপির তরকারি, ছোলার ডাল আর সরু আতপ চালের ভাত, আর একটা কাচের বাটি ভর্তি দই এবং প্লেট ভর্তি কালাকাঁদ। খেয়ে দিয়ে ফের ঘুম, ফের রাতের খাওয়া, আর সঙ্গে সঙ্গে আবার ঘুম। রাত্রে অবশ্য ঘরে কি একটা আওয়াজ পেয়েছিলাম, খসখস করা আওয়াজ একটা। ঘুম ঠিক ভেঙে যায়নি, তবে মনে হচ্ছিল ঘরে একটা কিছু যেন আছে। বড় ইঁদুর, কিংবা হয়তো বা চামচিকে, কিংবা বেড়াল বা বাদুড়ও হতে পারে। একবার মনে হয়েছিল উঠে পড়ি, কিন্তু ইচ্ছের সঙ্গে শরীরে যোগ ছিল না। শরীর এতই ক্লান্ত ছিল যে ফের গভীর ঘুমে অচেতন হয়ে পড়লাম। সকাল 8টার আগে ভাঙল না। সকালের মিষ্টি রোদ্দুরটা বেশ লাগলো। রাত্রের আওয়াজের কথা তখন মনেই পড়ল না। বাথরুম থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে বসলাম, আর প্রায় সঙ্গে সঙ্গেই রামহরি খাবার দিয়ে গেল। বড় বড় লুচির সঙ্গে আলু আর বেগুন ভাজা। চা সহযোগে খেতে খেতে মনে পড়ল মায়ের কথা। আজ পঞ্জিকাতে কি লেখা আছে কে জানে। বেগুন ভক্ষণ যদি নিষিদ্ধ থাকে তাহলে ঝামেলার ব্যাপার। ইচ্ছে করেই আর পঞ্জিকা দেখলাম না। ওইসব পঞ্জিকার কথা মতো চলেই তো এই দেশের এই হাল হয়েছে। খাওয়ার পর বেরোলাম ঠিক যাকে বলে যেদিকে দু চোখ যায়। সবই তো আমার কাছে নতুন, সবই তো দেখার জিনিস। একটা ব্যাপার দেখে আমার ভালো লাগলো। মাত্র একদিনেই আমার গায়ে যেন বেশ জোর বেড়ে গেছে। কলকাতায় আগে 2-3 স্টপ যেতেই ট্রামে চড়ে বসতাম। এখন 2 কিলোমিটার গিয়েও মনে হলো আরও যাই, আরও যাই, আরও যাই, আরও যাই। রাস্তা বেশ ফাঁকা, লোকজন কমই মনে হলো। শীতেও খুব। রাস্তায় যেতে যেতে দেখি একজন বৃদ্ধ ব্যক্তি লাঠি হাতে নিয়ে ধীরে ধীরে আসছেন। আমি পাশ কাটিয়ে চলে যাব ভাবছি, উনি বললেন, এদিকে নতুন বুঝি? আমি তো অবাক। একজনকে দেখে কেমন করে বোঝা যায় যে সে নতুন লোক আমি ভেবে পেলাম না। যাই হোক, বললাম, হ্যাঁ, কালই সকালে এসেছি। কোথায় উঠেছেন? আমি বললাম, হাসনুহানা কুঠিতে। ভদ্রলোক হাসতে হাসতে বললেন, ও ওই হানাকুঠিতে? রাত্রিরে ঘুম হয়েছিল তো? আমি তো ভারী অবাক। বললাম, হ্যাঁ, চমৎকার ঘুম হয়েছিল। ভদ্রলোক বললেন, সুধাংশুর বাবা শীতাংশু আমার বন্ধু ছিলেন, বড় ধর্মপ্রাণ লোক ছিলেন। সুধাংশু তোমার কেউ হয় নাকি? আমি বললাম, সুধাংশু কাকা আমার বাবার বন্ধু। আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছিল,
তাই ডাক্তার আমাকে শহর ছেড়ে দূরে কোথাও যেতে বলেছিলেন। চেনা কারো সন্ধানে বাড়ি ছিল না। তা সুধাংশু কাকার এখানে একটা বাড়ি আছে শুনে তাকে বলায় তিনি রাজি হয়ে গেলেন থাকতে দিতে। বললেন, শীতকালটায় ওদিকে বড় শীত বলে এদিকে বেশি লোক আসে না। ভদ্রলোক বললেন, আমার নাম জ্যোতিপ্রসাদ কর। আমি এককালে ডাক্তার ছিলাম চন্দননগরে, এখন আর ডাক্তারি করি না, এখানেই থাকি। আমার একটা ছোট বাড়ি আছে এই কাছেই, চলে এসো মাঝে মাঝে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, এখানে আসার আগে সুধাংশু তোমাকে কিছু বলেনি? মানে ওই হানাকুটি নিয়ে? আমি বললাম, না তো, কি বলবেন আবার? জ্যোতিপ্রসাদ বললেন, বলা উচিত ছিল। সুধাংশু ভালো লোক, কিন্তু দায়িত্বেরও অভাব আছে। আরে বাবা, ওই বাড়িতে একটু আছে তো, সেটা সবাই জানে। আমি ভয় পেয়ে বললাম, আছে মানে? জ্যোতিপ্রসাদবাবু বললেন, আছে মানে শুনতে হলে একটু সময় লাগবে। তুমি আমার বাড়িতে চলো, সব বলবো। কাছেই বাড়ি, আমরা হাঁটতে হাঁটতে 3 মিনিটেই সেখানে পৌঁছে গেলাম। জ্যোতিপ্রসাদবাবু বাড়িতে ঢুকতেই একটা বাঁকা কুকুর আমাদের লেজ আর জিভ নেড়ে অভ্যর্থনা করল, ঘেউ ঘেউ করে বলল, নমস্কার। জ্যোতিপ্রসাদবাবু একটু চেঁচিয়ে বললেন, রাধা, রাধা, আমাদের জন্য 1 পাট চা আর কিছু বিস্কুট পাঠিয়ে দাও তো। কলকাতার বন্ধু এসেছে আমার। কি যেন তোমার নাম? আমি বললাম, আমার নাম হরিহর গাঙ্গুলি। উনি চেঁচিয়ে বললেন, এর নাম হরিহর গাঙ্গুলি, ওই সুধাংশুর বন্ধুর ছেলে, শরীর সারাতে হানাকুটিতে এসেছে। উমা, সে কি গো? বলে একজন বয়স্ক মহিলা প্রায় ছুটেই এলেন। বয়স অনেক হলেও শরীর বেশ মজবুতই আছে। তিনি বললেন, কি সর্বনাশ, ওই বাড়িতে শরীর সারাতে কেউ আসে? ওখানে সুধাংশুর বাবা, আহা, বড় ভালো লোক ছিলেন। কি হয়েছিল ওকে বলেছ? তোমার নাম যেন কি ভুলে গেলাম। আমি আমার নাম বলাতে উনি বললেন, নামটা মোটামুটি ঠিক আছে, নামটা ওদের বিতৃষ্ণা এনে দিতে পারে, তবে নামের সঙ্গে একটা ওই রাম থাকলে ভালো হতো। ওই জগতে ওরা ওই রাম নামটাকে ভারী ভয় পায়। রাম নাম যার, তাকে তারা এড়িয়েই চলে। আমার তখন কেমন গা ছমছম করতে লাগলো। একটা চেয়ারে বসে রইলাম, আর কুকুরটা দূর থেকে আমাকে দেখতে লাগলো। আবার ফস করে একবার ছুটে এসে আমার সারা গা শুকে চলে গেল। একজন পরিচারিকা চা আর বিস্কুট দিয়ে গেল। আমি বললুম, দাদু, আমার ভয় করছে যে। জ্যোতিপ্রসাদবাবু হা হা করে হেসে বললেন, ভয় একটু পাওয়া তোমার দরকার। সুধাংশুর বলা উচিত ছিল যে ওই বাড়িতে ওর বাবার কি ভয়াবহভাবে মৃত্যু হয়েছিল প্রায় 7 বছর আগে। শীতাংশু লোক ভালো ছিল, খুব সাত্ত্বিক ধরনের লোক, একেবারে ভেজিটেরিয়ান ছিল, ডিম পর্যন্ত খেত না। তার সংক্ষেপে বলি, ওর কাছে তখন ছিল বেশ কিছু টাকা। শীতাংশুর এক ভাই ওই অঞ্চলে একটা বাড়ি কিনবেন বলে 1050 টাকা অ্যাডভান্স দেওয়ার কথা ছিল। সেই অ্যাডভান্স দেওয়ার টাকাটা শীতাংশুর কাছে রেখে গিয়েছিল। শেষে কি এক কারণে আর কেনা হয়ে ওঠেনি, তাই টাকাটা শীতাংশুর কাছেই ছিল। এরই মধ্যে খবর পেয়ে একদল ডাকাত ওই বাড়িতে হানা দিয়ে ওই শীতাংশুবাবুকে খুন করে টাকাটা নিয়ে পালায়। গত 7 বছর ধরে শীতাংশুর আত্মা ওই বাড়িতেই আছে। কি সাংঘাতিক! আমি বললাম, আত্মা আছে ওই হানাকুটিতে, মানে হাসনাকুটিতে? সুধাংশু কাকার বাবার আত্মা জ্বালাতন করছে গত 7 বছর ধরে। জ্যোতিপ্রসাদবাবু বললেন,
লোকটি খুব একটা বিপজ্জনক নয়। লোক মানে ওই শীতাংশুর আত্মার কথা বলছি আর কি। প্রেতাত্মা হলেও তো আত্মা, এক হিসেবে মহাত্মাও বলা যায়। তবে যে বললেন তার আত্মা লোকদের জ্বালাতন করেন, ওটা কিছু না। কোনো লোক ওর ঘরে ঘুমোলে উনি ক্ষেপে যান। উনি করেন কি, আস্তে করে মশারি তুলে লোকটিকে ধরে নিয়ে হয়তো 1 কিলোমিটার দূরে একটা বট গাছের ওপর শুইয়ে দেন। লোকেরা জেগে উঠে হাউ হাউ করে ওঠে, আর শীতাংশুর আত্মা তখন ধেই ধেই করে নাচতে থাকে। কোনো সময় হয়তো খাট থেকে তুলে নিয়ে একেবারে স্টেশনে গিয়ে ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় আলতোভাবে শুইয়ে দেন। একবার একজন বেপরোয়া ইংরেজ সাহেবকে কোথায় রেখে এসেছিলেন জানো? সে ভারী আমোদের ব্যাপার, একেবারে সেই সাহেবের বাড়ি ইংল্যান্ডে। কথাটা শুনে আমার মোটেই আমোদের মনে হলো না। আমি বললাম, এ তো খুব অন্যায় কথা। মানে আমি আসার আগে সুধাংশু কাকার এইসব বলে দেওয়া উচিত ছিল। জ্যোতিপ্রসাদবাবু বললেন, ওর কিছু একটা ভুল হয়েছে নিশ্চয়ই। কেননা ও যাদের যাদের এখানে মানে হানাকুঠিতে পাঠিয়েছে প্রত্যেককে সেসব কথা খুলে বলে দিয়েছে, এমনকি পই পই করে সাবধানও করে দিয়েছে। কিন্তু কথায় আছে না, সুখে থাকতে ভূতে কিলোয়। এমন সব লোক এই দুনিয়ায় আছে যারা ইচ্ছে করে এইসব বিপজ্জনক জায়গায় যায় বাহাদুরি নিতে। উদ্দেশ্য লোকে তাদের দেখে বলুক, বাবা কি সাহসী সব লোক, কি মনের জোর। এর আগে যারা এসেছিল, বিপদে পড়েছিল, তাদের প্রত্যেককেই সুধাংশু যে সাবধান করে দিয়েছিল সেটা আমি জানি। কেবল তোমার বেলায় কেন সাবধান করলো না সেটাই ভাবছি। একটু থামলেন জ্যোতিপ্রসাদ, তারপর বললেন, আরও একটা কথা ভেবে অবাক হচ্ছি যে শীতাংশুর আত্মা তোমাকে একটুও বিরক্ত করলো না কেন? এটা তো ওর চরিত্রের সঙ্গে মেলে না। আমি বললাম, রাত্রে ঘুমের ঘোরে আমি কিছু আওয়াজ পেয়েছি, বইয়ের পাতা উল্টানোর মতো একটা খসখসে আওয়াজ। আমি ভাবলাম বুঝি বাদুড় কি চামচিকে হবে, কিন্তু এখন ভাবছি সাপটাপও হতে পারে। তা হতে পারে বটে, জ্যোতিপ্রসাদ বললেন, এই অঞ্চলে তাদের সংখ্যা কম নয়। তবে শীতকালে তারা বিশেষ নড়াচড়া করেন না, ওরা নিদ্রিত থাকেন। সাপের ভয় এই সময় নেই। আর একটা কথা বলা দরকার, এই বাড়িতে শীতাংশুর বা সুধাংশুর কোনো আত্মীয়কে শীতাংশুর আত্মা কখনো বিরক্ত করেননি। আমি বললাম, আমি তো ওদের কারো আত্মীয় নই, আমাকে ছেড়ে দিল কেন বুঝছি না। তাছাড়া রামহরিও তো আমাকে কিছু বলল না। জ্যোতিপ্রসাদ অবাক হলেন। অনেকক্ষণ চুপ করে থেকে প্রায় ঠান্ডা হয়ে আসা চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, একেবারে ঠান্ডা হয়ে গেছে। কাপটা সরিয়ে রেখে বললেন, রামহরি লোকটা তোমাকে বললে তো তার রোজগার পথ বন্ধ হয়ে যেত না? তোমাকে সাবধান করে দিলে তুমি কি আর ওই হাসনাকুটিতে থাকতে? তাহলে তোমার ওই খাওয়া দাওয়া, কাপড় কাচা এসবের জন্য কিছু ছেড়ে দেবে? হ্যাঁ, ভালো কথা, ওই হানাকুটিতে একটাও হাসনুহানা গাছ দেখেছ? আমি বললাম, না তো। বাড়ির সবটা অবশ্য ঘুরে দেখিনি, তবে হাসনুহানার ঝোপঝাড় থাকলে নিশ্চয়ই চোখে পড়ত। রাতে গন্ধও তো পাইনি। গন্ধও পাওনি? সেটাও নতুন কথা শোনালে। আগে ওই বাড়ি ভর্তি হাসনুহানার গাছ ছিল, সন্ধেবেলায় চমৎকার গন্ধ বেরোতো। তা শীতাংশুর খুব প্রিয় ওই গাছগুলির যে কি হলো জানো? শীতাংশু মারা যাওয়ার কয়েকদিন পর থেকে ওই হাসনুহানাগুলিকে যেন মড়ক লাগলো। 1 মাসের মধ্যে গাছগুলো সব মরে গেল, শুকিয়ে কাঠি হয়ে গেল। ওই রামহরি ওই গাছগুলি কেটে একদিন আগুন লাগিয়ে পুড়িয়ে শেষ করে দিল, আর তার জায়গায় কিছু মরশুমি ফুলের চাষ করলো। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার দেখা গেল,
রোজ সন্ধ্যেই ওই হাসনুহানার গন্ধ পাওয়া যেতে লাগলো ওই বাড়িতে। সে এক আশ্চর্য ব্যাপার, গাছ নেই, ফুল নেই, অথচ গন্ধ আছে। আমার বোধহয় শরীর কাঁপছিল। দাদু, আমার শরীর খুব খারাপ, কয়েক বছর ধরে ভুগছি। আমার ওজন ছিল প্রায় ৭৫ কেজি, এখন দাঁড়িয়েছে ৬০-এ। মাসে কয়েকদিন বিনা কারণে জ্বর আসে, রক্তে কিছু জীবাণু পাওয়া যায় না। আমি ডাক্তারের পরামর্শে এখানে থাকতে এলাম শরীর সারাবো বলে, কিন্তু এখানে থাকলে যদি ভয়েই মারা যাই তাহলে কি হবে? আমি প্রায় ভেঙে পড়লাম। জ্যোতিপ্রসাদবাবু আমাকে বললেন, তোমার ও বাড়িতে না থাকাই ভালো মনে করি। কাল রাতে কিছু হয়নি ঠিকই, হয়তো শীতাংশুর আত্মা অন্য কোথাও ছিল। যা হোক, খুব বাঁচা বেঁচে গেছো। অবশ্য শীতাংশু কাউকে মেরে ফেলেনি, তবে ওর স্বভাবের ওই ইয়ার্কির ভাবটা আছে বটে। মরেও ইয়ার্কি ছাড়েনি। কেউ মরেনি ঠিকই, কিন্তু মরতেও তো পারত। না, তুমিও হানাকুটি ছেড়ে দাও। যদি কিছু মনে না করো, তুমি আমার বাড়িতেই থাকো। তুমি আমাকে দাদু বলে ডেকেছ, তুমি দাদুর বাড়িতে থাকবে। আমরা বাড়িতে স্বামী স্ত্রী থাকি, এখানেই আমার সারাটা জীবন কাটল। আর ডাক্তারি করি না, এখানে ভালো ডাক্তার অনেক আছে। আমার অবশ্য একেবারে ডাক্তারি ছাড়ার উপায় নেই। পুরনো সব লোক আমাকে ডাকেন, সেই সব ক্ষেত্রে আমিও যাই, তবে ওই টাকা পয়সা আর নিই না। তুমি এখানে থাকলে বোধহয় ভালোই হবে, তোমার শরীরের সমস্যাটা একটু বুঝতে পারবো। কি রাজি? আমি দেখলাম ভদ্রলোক ভারী সরল আর আন্তরিক মানুষ, মনে কোনো অভিসন্ধি নেই। আমি তো বেজায় খুশি হলাম। বলাই বাহুল্য, আমি একটু পরে একটা সাইকেল রিক্সা নিয়ে হানাকুটিতে গিয়ে রামহরিকে বললাম, আমার দাদু ডাক্তার জ্যোতিপ্রসাদের বাড়িতে যাচ্ছি, এখানে আর থাকবো না। রামহরি কোনো কথা বলল না, তবে মনে হলো ও একটু দুঃখিত হয়েছে। আমি আমার জিনিসপত্র সব গুছিয়ে নিলাম। বেশি গোছানো ছিল না অবশ্যই। মিনিট 10-এর মধ্যেই গোছানো শেষ করার পর হঠাৎ আবিষ্কার করলাম আমার আনা পঞ্জিকাটা টেবিলে নেই। আমি রামহরিকে বললাম পঞ্জিকার কথা। রামহরি তার মাথা চুলকে কাচুমাচুভাবে বলল, পঞ্জিকার কথা সে জানে না। আমি সকালে বেরিয়ে যাওয়ার পর সে ঘর গুছিয়েছে বটে, তবে টেবিলে সে পঞ্জিকাটি দেখেনি মোটেই। ওর কথায় অবিশ্বাস করার কিছু ছিল না। রামহরি খামোখা ৩ টাকা দামের পঞ্জিকা সরিয়ে ফেলবে সেটাও সম্ভব বলে মনে হলো না। তবু আমি ঘরটা ভালো করে একবার দেখে নিলাম। না, কোথাও নেই। দুপুরে জ্যোতিপ্রসাদবাবুর ওখানেই খাদ্য গ্রহণ করা গেল। তারপরে ওর স্ত্রীর সঙ্গে কিছু কথা টথা বলে ওদের বাড়ির সবচেয়ে ভালো ঘরে গিয়ে দেখলাম চমৎকার সাজানো ঘর সেটি। কাচের বড় বড় জানালা, জানালা দিয়ে বাড়ির পেছনের বাগান চোখে পড়ছে। কত রকমের যে ফুল ফুটে আছে, গাঁদা, হরেক রকমের গোলাপ, বেশ কয়েকটা ঘুঘু ডাকছে। বেশ নির্জন জায়গা। মাঝে মাঝে একটু দূরে রাস্তা দিয়ে সাইকেল রিক্সা চলার কেমন সস্বর একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। একটা ইংরেজি সাপ্তাহিক পত্রিকা টেবিল থেকে নিয়ে এক পাতা পড়তে পড়তেই ঘুমিয়ে পড়লাম। সত্যি শরীরটা আমার সত্যিই দুর্বল হয়ে গেছে, এত ক্লান্ত মনে হয়। দেখা যাক এখানে 2 মাস থাকলে কি হয়। আবার সম্পূর্ণ অচেনা লোকের বাড়িতে এতদিন থাকাটাও কেমন যেন লাগছে। এরা আমার কাছ থেকে টাকা পয়সাও কিছু নেবেন না। সেই বিকেলে ঘুম ভাঙল। বড় ঠান্ডা এদিকে। উঠে ঘর থেকে বেরোতেই জ্যোতিপ্রসাদ বললেন, হ্যালো ইয়ং ম্যান, কেমন লাগছে এখানে? আমি বললাম, ভালো ভালো, বেশ ভালো। উনি বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছিলেন। বললেন, কাগজ এক্ষুনি এলো। কলকাতার কাগজ পেতে পেতে সন্ধে হয়ে যায় বলে কাগজ আমার দিকে এগিয়ে দিলেন। এরপর চা আর বাড়ির তৈরি কেক খেলাম, সঙ্গে কিছু কাজু বাদাম। দেখলাম এরা রাতের খাবার সত্যি সত্যি রাত্রি হওয়ার আগেই সেরে ফেলেন। 8:30টার মধ্যে রাত্রে খাওয়া শেষ। জ্যোতিপ্রসাদবাবু বললেন, এই বাড়িতে অনেক বই আছে,
কাল সেগুলি থেকে বেছে নিও তোমার যা পছন্দ। পড়তে পারো, তবে কি জানো, বেশি রাত জাগা ঠিক নয়। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। আমি তো ভোর 5টায় উঠি, তারপর একটু হাঁটতে বেরোই। কাল তোমাকেও ডেকে নেব, স্বাস্থ্যের পক্ষে ভারী ভালো এই হাঁটা, আর মনটাও ভালো থাকে। সর্বনাশ, উনি বলেন কি সকাল 5টায় ঘুম ভাঙাবেন আমার? কিন্তু আপত্তি আর করা গেল না, চুপ করেই রইলাম। রাত্রে ঘুমটা ভালোই হলো, তবে অনেক স্বপ্নও দেখলাম। স্বপ্নগুলি অদ্ভুত, খুব যেন একটা ঠান্ডা দেশে চলে গেছি, ঠান্ডায় কষ্ট হচ্ছে। ওদিকে আমার খালি গা, খালি পা, জুতোও নেই, চারিদিকে আবার হাসনুহানার গন্ধ। একবার মনে হলো আমি একটা বিমানে উঠে কোথায় চলেছি, বিমানের ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে, বিমানেও পাচ্ছি হাসনুহানার গন্ধ। সকালে রোদ্দুর এসে ঘুম ভাঙিয়ে দিল। হাতে ঘড়ি ছিল, সেটা দেখলাম। সকাল কোথায়, 8:20। কই, জ্যোতিপ্রসাদ তো ডাকলেন না, ভুলে গেলেন নাকি? চট করে উঠে পড়লাম, এ আবার কি, আমি কোথায়? জ্যোতিপ্রসাদ করের বাড়ি তো এটা নয়, এটা তো সেই বাড়ি, হানাকুঠি, সেই ঘর। এই ঘর ছেড়েই তো কাল চলে গিয়েছিলাম, এখানে ফের কেমন করে এলাম? আমার মাথা ঘুরছিল, আর কিছু ভাবতে পারলাম না, একেবারে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান হলো তখন আবার অন্য দৃশ্য। একটা ছোট ঘর, নার্সিংহোমের কেবিন। আমি একটু নড়ে উঠতেই একজন নার্স এসে বললেন, কেমন বোধ করছেন? আমি কোনো মতে উত্তর দিলাম, ভালো। আমি কোথায়? নার্স বললেন, এটা একটা নার্সিংহোম। জিজ্ঞেস করলাম, জায়গাটার নাম কি? নার্স বললেন, মধুপুর। আপনি 3 দিন অজ্ঞান হয়েছিলেন, কাল রাতে জ্ঞান ফিরেছে, ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, আপনি এখনও দুর্বল। 1 কাপ গরম দুধ খেয়ে শুয়ে থাকুন। সুস্থ হতে আরও 2 সপ্তাহ লেগেছিল। রোজই জ্যোতিপ্রসাদবাবু 2বার এসে দেখে যেতেন। 3য় সপ্তাহে ফের জ্যোতিপ্রসাদের বাড়িতেই নিয়ে গেলেন জোর করে। তিনি বললেন, কি কাণ্ড! উহ, সমস্ত মধুপুরে বিরাট চাঞ্চল্য, সব তোমাকে নিয়ে। লোকজন হতভম্ব, পুলিশ হতভম্ব। হ্যাঁ, তোমার বাবা মা এসেছিলেন, 2 দিন থেকে চলে গেছেন। এখানে ভূত বলে একজন ওঝা আছে, সে এক মিডিয়ামের সাহায্যে শীতাংশুর সঙ্গে কথা বলেছে। শীতাংশু নাকি আমার ওপর ভারী চটে গেছে। সে বলেছে আমি নাকি তার অতিথিকে নিয়ে এসেছি, সেটা আমার ভারী অন্যায় হয়েছে। সেজন্যে সে সেদিন রাতের বেলায় আমার বাড়ি থেকে তোমাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। তবে এই নিয়ে এত হইচই হওয়ায় সে তার ভুল বুঝতে পেরেছে। হ্যাঁ, আর একটা কথা বলছে, সে আর কিছু করবে না। তুমি ইচ্ছে করলে ফের হানাকুটিতে যেতে পারো, তাতে সে খুশিই হবে। আর হ্যাঁ, পঞ্জিকাটি শীতাংশু নিয়েছিল দেখার জন্য, তবে কখন অমাবস্যা হয় সেটা জানা খুব দরকার। ওতে নাকি ওর চেনা অনেক আত্মার ভারী সুবিধে হয়েছে। হ্যাঁ, এটা অবশ্য বলতে হবে, অবশ্য না বললেও চলতো, যে আমি আর হানাকুঠিতে যাইনি, জ্যোতিপ্রসাদের বাড়ি থেকেই কলকাতায় ফিরে এসেছিলাম। গল্পটা এখানেই শেষ হলো। আমাদের গল্পটা কেমন লাগলো জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।